দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত থেকে মাত্র 17 দিনের মধ্যেই তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বসানোর বিষয়টি এখন আর কোনো গোপন বিষয় নয়। দেশের রাজনীতি বুঝুক বা না বুঝুক, একটি শিশু এখন বোঝে যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে বাংলাদেশকে ইউনূস মুক্ত করায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কতটা শক্তিশালী হাত ছিল। একসময় তারেক রহমানের পক্ষে বিপুল ও প্রশ্নাতীত সমর্থন নিয়ে কাজ করা ইউটিউবাররা পর্যন্ত এখন জোরে সোরে কেন ভারত যুক্তরাষ্ট্র মিলে কিভাবে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে সেসব নিয়ে খুল্লাম খুল্লা আলোচনা করছেন। এমনকি কথিত নিরপেক্ষ বিশ্লেষকরাও বলছেন যে তারেক রহমানকে ক্ষমতায় না বসালে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটত, জঙ্গিবাদের দখলে চলে যেত দেশটি। হয়তো কথা সত্য, কিন্তু আমাদের এই সত্যটাও বুঝতে হবে যে তারেক রহমান তথা বিএনপি ও ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই যে তিনটি পক্ষ আসলে কি ধরনের চুক্তি হয়েছিল, যে চুক্তির ফলে তারেক রহমান ক্ষমতায় বসেছেন। সেই চুক্তির ফলে তারেক রহমানকে কি কি তুলে দিতে হচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্রের হাতে, এর পরিণতি বা আসলে কি। এই আলোচনার পাশাপাশি আমাদের এটাও বোঝা দরকার যে ক্ষমতা পেয়েই তারেক রহমান আসলে তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটুকু নিষ্ঠাবান আছেন। আসুন সে আলোচনাটা করে দেখা যাক। আপনাদের মনে থাকবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে, সেই বাণিজ্য চুক্তিটি সব সময় বলা হচ্ছে যে বিএনপি এবং জামায়াত উভয়ের সমর্থনই হয়েছে। সুতরাং আমেরিকাকে যা দেওয়ার তারেক রহমান দিয়ে ফেলেছেন, রইল বাকি কে? ভারত। প্রতিবেশী ভারতের ডিপ স্টেট, থিঙ্ক ট্যাঙ্ক এবং বাংলাদেশ বিষয়ক বিশ্লেষকরা আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবং ইউনূসের অবৈধ শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের যে ভয়াবহতা, তা থেকে মুক্তি পেতে তারেক রহমানকে ক্ষমতায় ফেরানোর নীতিতে হ্যাঁ বলেছিলেন, মূলত সেই পুরনো সব ডিম এক ঝুড়িতে না রাখার চিন্তা ভাবনা থেকে। তারা সকলে মিলে নিশ্ছিদ্র ছক কষে বিএনপির ঝুড়িতে ডিম সরিয়েছিল বলে তারাই এখন বলছে। কিন্তু হায়, বিএনপির ঝুড়িতে সরানো সব ডিম নাকি ভেঙে গেছে, এ কথাও এখন তারাই বলছে। কিভাবে ভাঙলো সে কথায় আসছি। তার আগে বলে নেওয়া যাক এই ঝুড়িতে ডিম রাখার ব্যাপারটি আসলে কি। ভারতের নেইবারহুড পলিসি বা প্রতিবেশী নীতিতে একাধিক ঝুড়িতে ডিম রাখা কৌশলটি এসেছিল 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর। তখনকার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্র পরামর্শ দিয়েছিলেন যে সব ডিম এক ঝুড়িতে না রেখে ভিন্ন ভিন্ন ঝুড়িতে রাখা উচিত। সেই থেকে দল নির্বিশেষে বাংলাদেশের সব প্রভাবশালী গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখার নীতি ভারতের। 5 আগস্টের পর ভারতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছিল প্রায় 7-8 মাস। কোন 5 আগস্ট আপনারা বুঝতেই পারছেন। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতা দখল করে ডক্টর ইউনূসের সরকার একটি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে দখল করেছিল এবং তারপর 7 সিস্টারকে ভেঙে ফেলা, 7 সিস্টারকে বিচ্ছিন্ন করে দেওয়া, ভারতকে আক্রমণ করা, ভারতীয় দূতাবাসে আক্রমণ করা, হাদি হত্যাকাণ্ডের জন্য ভারতকে দায়ী করা, অনেক কিছু ঘটে গেছে। সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছিল। এই 7-8 মাস ধরে কি কি হয়েছে তা আমরা জানি। ভারত সম্পর্ক ঠিক করতে অপেক্ষা করছিল, কারণ তারা জানতো তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন হয়তো সহজে করা যাচ্ছে না বা হচ্ছে না। অথচ বাংলাদেশের স্থিতিশীল একটি সরকার দরকার ছিল ভারতের স্বার্থেই। কারণ শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশে শত শত কোটি ডলারের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছিল, সেগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। সবচাইতে বড় কথা, বাংলাদেশের কারণে সৃষ্ট ভারত বিরোধী তৎপরতা এবং বাংলাদেশকে ব্যবহার করে ভারত বিরোধী তৎপরতা যখনই আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না, তখন যে অস্বাভাবিক হারে বেড়ে যায়, ইউনূসের শাসনামল তা ভালোভাবে প্রমাণ করেছে। এছাড়া আগরতলা আখাউড়া রেল সংযোগ সহ বহু প্রকল্পের কাজ থমকে গিয়েছিল। আন্তঃসীমান্ত বাণিজ্য, পর্যটনে ভাটার টান পড়েছিল। এই পরিস্থিতিতে তারেক রহমানের দিকে ঝুঁকে পড়ে ভারত। বেগম খালেদা জিয়ার মারাত্মক অসুস্থতার সময় বিএনপির নেতারা ভারতের সাথে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করলে ভারতের গোয়েন্দা কর্মকর্তারা ছুটে যান লন্ডনে। 2024 সালের নভেম্বরে বিএনপি নেতা আমির খসরু মাহমুদের সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠক হয়।
নির্বাচনের তারিখ ঘোষণার পর ভারত আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে চাপ দিয়ে ব্যর্থই হয় বলতে পারেন। তখনই ভারত বুঝতে পারে যে জামায়াতকে ক্ষমতায় বসানোর ইচ্ছা রয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের, যা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। এরপরই ভারত সরাসরি তারেকের সাথে ডিল করে। ভারতের একাধিক গোয়েন্দা টিম বাংলাদেশ সফর করে মাঠ পর্যায়ে ভূমিকা রাখে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শেষকৃত্য অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বার্তা হস্তান্তর করেন তারেক রহমানের হাতে। তারপরে শুরু হয় ন্যারেটিভ বিল্ডিং এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং। প্রায় সকল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে বিএনপির পক্ষে প্ল্যান্টিং প্রোপাগান্ডা প্রচারিত হয়। গোয়েন্দা সংস্থা হুইসপারিং ক্যাম্পেইন চালায় এবং সাথে থাকে বেসুমার টাকার যোগান। সর্বস্তরে টাকা ছড়িয়ে নির্বাচনকে বিএনপির বাক্সে এনে ফেলা হয়। ভারতের পক্ষ থেকে শর্তগুলো ছিল খুবই স্পষ্ট। প্রথমত, মিথ্যা মামলায় আওয়ামী লীগের যেসব নেতাকর্মীকে জেলে পোড়া হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত, অবৈধ ইউনূসের আইসিটি শেখ হাসিনাকে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে যে ফাঁসির আদেশ দিয়েছে তা বাতিল করতে হবে। তৃতীয়ত, পলিটিক্যাল ইনক্লুসিভনেস অর্থাৎ সকল দলকে রাজনীতি করার সমান অধিকার দিতে হবে। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সেভেন সিস্টার্স বিরোধী তৎপরতার জন্য বাংলাদেশের মাটি ব্যবহার করতে না দেওয়া এবং চিকেন স্নেক নিয়ে উত্তেজনা থামানোর শর্ত ছিল, যেখানে ইউনূস সরকার চীনের হাতে এই তিস্তা প্রকল্পের নামে চিকেন নেককে অস্থিতিশীল করার সমস্ত আয়োজন সম্পূর্ণ করে ফেলেছিল। শর্ত মানার লক্ষণ হিসেবে তারেক রহমান আওয়ামী লীগ সম্পর্কে ইতিবাচক কথা বলতে শুরু করেছিলেন। এমনকি বলছিলেন তিনি কোনো রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা চান না এবং ভোটে জিতলে আওয়ামী লীগকে দেশে ফেরার ব্যবস্থা করে দেবেন। এটাও ছিল ভোট ইঞ্জিনিয়ারিং একটি নিখুঁত চাল। 17 ফেব্রুয়ারি তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি উপস্থিত থেকে ভারতের একটি কৌশলগত বার্তা দিয়েছিল। কিন্তু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের যেসব ইন্টেলেকচুয়াল রাত দিন শেখ হাসিনাকে নিয়ে গাল ভরা প্রতিশ্রুতি দিতেন, তারা রাতারাতি তারেক রহমানকে বিচক্ষণ বিশ্ব নেতা ভেবে বসছিলেন। তাদের এই অতি উৎসাহ দেখে অনেক আগেই আমিও সতর্ক করেছিলাম যে এই ধারণা ভুল এবং 6 মাস নয় 1 মাসেই ভারতের মোহভঙ্গ হবে। এই তো দুদিন আগেই বিএনপি সরকারের 1 মাস পূর্তি হওয়ার পরপরই সেই মোহভঙ্গ আসলে ঘটে গেছে। যারা লীগের কয়েকজন লো প্রোফাইল নেতার জামিন দেখিয়ে নিজেদের কথা ফলেছে ভেবেছিলেন, তারাই এখন সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো আক্ষেপ করে বলছেন যে বিএনপি কথা রাখেনি। তারা উষ্মা জানিয়েছেন যে বিএনপি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি, বন্দীদের জামিন দেয়নি, সংখ্যালঘু নির্যাতন এখনো চলছে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। 24 ফেব্রুয়ারি 2026 তারিখে রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজাহান যে ফরমান জারি করেছিলেন তা ভারতের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী জামিন পেলেও ফের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী নিখোঁজ, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে। এদেরকেই যেখানে নেই ধরে নেওয়া হচ্ছে, সেখানে অন্যান্য লীগ নেতাকে সরকার মুক্তি দেবে না, সেটা এখন বেশ পরিষ্কার হতে যাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করছে। 16 মার্চ হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে তারেক রহমান এখনো মব বন্ধ করতে পারেনি। একই উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এসেছে যখন বিএনপি ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যার্পণের দাবি জানিয়েছে। ফেব্রুয়ারির 3য় সপ্তাহেই বিএনপি 2013 সালের এক্সট্রাডিশন ট্রিটি মনে করিয়ে দিয়ে শেখ হাসিনার মামলার নথি যোগ করে কড়া ভাষায় একটি নোট পাঠিয়ে তাকে ফেরত চেয়েছে। বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যার্পণ প্রক্রিয়া জোরদার করার ঘোষণা দিয়েছেন। এমনকি ভারতকে আলটিমেটাম দিয়ে নির্দিষ্ট সময়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। তথাকথিত নির্বাচিত সরকারের এই দাবি কূটনৈতিকভাবে হয়তো ফুৎকারে উড়িয়ে দেওয়া যাবে না। ভারত বলেছে অভিযোগের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে জানানো হবে, কিন্তু বাস্তবতা হলো ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠালে সেটা পার্শ্ববর্তী দেশগুলো সহ অন্যান্য দেশের কাছে বা দলের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট করবে। দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুর সাথে বেইমানি করা হবে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে আশেপাশের কাউকে গোনায় ধরার প্রয়োজন মনে করবে না, এটাই ছিল আমার মতো অনেক বিশ্লেষকের মতামত। কারণ 2001 থেকে 2006 ভারত বিরোধী সকল তৎপরতার মূল কেন্দ্র হয়ে উঠেছিল বাংলাদেশ। অস্ত্র,
অর্থ সরবরাহ করে ভারতের 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করার নীতি নিয়েছিল বিএনপি জামায়াত জোট সরকার। 10 ট্রাক অস্ত্র মামলার আসামিকে খালাস দিয়ে 21শে আগস্টের গ্রেনেড হামলার আসামিকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী করার ফল ভারত ভোগ করবে না, তা কি হয়? হয় না। কেন হবে বলুন তো? ভারত ভেবেছিল হবে, কিন্তু ইনক্লুসিভ নির্বাচন তো হলোই না, ইনক্লুসিভ পরিবেশও হচ্ছে না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠছে না, শেখ হাসিনার প্রত্যাবর্তন হচ্ছে না, সেটা নিশ্চিত। ভারতকে দেওয়া বিএনপির কোনো শর্ত আসলে পালিত হচ্ছে না। যে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না বলে ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, সেই বিএনপি নিজেরাই জামায়াতের জেরক্স কপি হয়ে উঠেছে। হয়তো জামায়াতের 10 জন মন্ত্রী নেওয়ার দাবিও বিএনপি মেনে নেবে এর মধ্যে। তার মানে ভারতের আশঙ্কা তো দূর হলোই না, বরং নতুন আশঙ্কার ফ্রন্ট খুলে যাচ্ছে। এমত অবস্থায় পাইপলাইনে ডিজেল আসছে, অচিরেই ভিসা ওপেন হচ্ছে, এসব হয়তো কথার কথা থেকে যাবে। আপাতত বিদ্যুৎ এবং খাদ্যপণ্য বন্ধ না হলেও অন্যান্য বন্ধ হওয়া সুবিধাগুলো খোলা হচ্ছে না। ভারতের সাউথ ব্লক এসব নিয়ে বেশ গলদঘর্ম। তারা ঘটনাগুলোর ইনস অ্যান্ড আউট সংশোধন করার চেষ্টা করছে। ভারতের পোড় খাওয়া পররাষ্ট্রনীতির কূটনীতিকরা তাদের প্রতিপক্ষের সাথে গত 1 মাসে যেমন খুব আনন্দ নিয়ে কাজ করছিলেন, সেখানে এখন হঠাৎই পজ বা একটা বিরতি চলছে। তারা চাণক্য চালে ভুল করে এখন বুঝতে পারছেন যে হাই ভোল্টেজ এনিমিকে ঘায়েল করতে মাইল্ড এনিমিকে নির্বাচিত করা ঠিক হয়নি, কারণ উপযুক্ত পরিবেশ পেয়ে মাইল্ড এনিমি হাই ভোল্টেজ শত্রু হয়ে উঠেছে। ভারতের ক্যালকুলেটেড রিস্ক ব্যাকফায়ার করেছে। তাদের যে প্রত্যাশার বেলুন ছিল তা ফুটো হয়ে গেছে। আর সে কারণে কিনা জানি না, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে একটু কোড়কে দিয়েছেন বলে আলোচনা শোনা যাচ্ছে। পরের কোনো ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব। আপাতত ভারতের আশাভঙ্গের বিষয়টিতেই আলোচনা সীমাবদ্ধ রাখছি। ভারত সরকার স্পষ্টতই তারেক রহমান সরকারের কাছ থেকে, বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছ থেকে সম্পর্কটা দুদেশের মধ্যে একেবারে স্বাভাবিক হয়ে গেছে এবং বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ মিত্র দেশ ভারত এমন একটা স্বীকৃতি পাওয়ার জন্য একরকম অস্থির হয়ে উঠেছে। বাংলাদেশে কি করে এই পরিস্থিতি হতে পারলো যে ভারত বিরোধিতা যখন তীব্র এবং তুঙ্গে, তখন পাকিস্তান আর চীন বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠল। এই বিষয়গুলো নিয়ে মোদী সরকারকে এমনতর অস্বস্তির ভেতর দিয়ে 2024-এর 5ই আগস্টের পর থেকে যেতে হয়েছে যে নরেন্দ্র মোদী সরকার তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যতই ব্যাখ্যা করে করে বলেছেন যে তারা কিছুতেই ভারত সরকারের নীতি অনুযায়ী যেহেতু কোনো অনির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করেন না, তাই ইউনূস সরকারের সঙ্গে তাদের আর যোগাযোগের কোনো চ্যানেল নেই, তারা কোনো যোগাযোগ করতে আগ্রহী নন। বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার এলে তবে ভারত আবারও সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করবে। কাজেই ভারতের জন্য 12ই ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল এবং ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিল তাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচনের পথ পরিষ্কার করা, যে কারণে এটা স্পষ্টতই মনে করা হয় যে এই যে তারেক রহমান তার মা যখন রোগশয্যায় কাতর, সেই নভেম্বরের শেষেও তিনি যখন সাধারণ মানুষের উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখছেন যে তার দেশে ফেরার বিষয়টি তার ইচ্ছাধীন নয় এবং এখনো তিনি জানেন না কবে বাধা অপসারিত হবে, আর 15 দিনের মধ্যেই যে বাধা অপসারিত হলো আর তারেক রহমান বিরাট সম্বর্ধনা নিয়ে বাংলাদেশে ফিরে এলেন, তার পেছনে যে ভারত সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার, বাংলাদেশের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেটা বুঝতে কোনো পর্যবেক্ষক বা বিশ্লেষকের অসুবিধা হয় না। কিন্তু তারেক রহমান শেষ পর্যন্ত যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, যেই প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই ভারত তার পাশে আছে এই সুস্পষ্ট বার্তা দিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী শোক জানাতে
বাংলাদেশ চলে এসেছিলেন, কিন্তু সে সময় তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হন নাই, যে কারণে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর নরেন্দ্র মোদী যেমন তাকে ব্যক্তিগত চিঠি লেখেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যেমন বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বার্তা লিখে আসেন, তেমনি ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত হয় বেগম খালেদা জিয়াকে ভারতে বাংলাদেশ মৈত্রীর এক অনন্য প্রতীক হিসেবে চিহ্নিত করে। এবং তারেক রহমান নির্বাচিত হচ্ছেন এ খবর মোটামুটি নিশ্চিত হওয়ার পরপরই প্রধানমন্ত্রী মোদী উচ্ছ্বসিত হয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দেন। প্রধানমন্ত্রী মোদী রীতিমতো ব্যক্তিগত ফোন করে তারেক রহমানকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানান। এরপর তিনি ভারতের তরফে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের স্পিকার ওম বিড়লাকে পাঠান এমন একটা ব্যক্তিগত চিঠি দিয়ে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে চিঠিতে বলেন যে তিনি যেন খুব শিগগিরই ভারত সফরে এসে প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং তিনি যেন সঙ্গে করে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে এসে ভারতের প্রধানমন্ত্রীকে এই আতিথ্য দানের সুযোগ করে দেন। মানে ভারতের তরফ থেকে চাওয়াটা ছিল, মোদী সরকারের চাওয়াটা ছিল, নির্বাচিত সরকার এসেছে এবং ভারত একরকমের তার রাজনৈতিক প্রতিপক্ষদের কাছে প্রমাণ করতে চেয়েছে যে মোদী সরকারের একমাত্র বন্ধু কখনোই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ছিল না। তাদের বন্ধুত্ব এমনকি বিএনপি বেগম খালেদা জিয়ার সঙ্গেও ছিল এবং সে কারণেই তারেক রহমান সরকার আসা মানে ভারতের মোদী সরকারের মিত্র একটি সরকার আসা, এবং তারেক রহমান নিশ্চয়ই খুব দ্রুত ভারতে আতিথ্য গ্রহণ করবেন, পাকিস্তান চীনের সঙ্গে সুস্পষ্ট দূরত্ব তৈরি করবেন এবং ভারত যে মার্কিন যুক্তরাষ্ট্রের বয়ান এবং পরামর্শ এবং কৌশলগত অবস্থান অনুযায়ী ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় নিরাপত্তা সহযোগী এবং যে কারণে ভারতের ওপরে এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্ব দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই নেতৃত্বটা আবারও ভারত প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভারত সুস্পষ্ট কোনো ইঙ্গিত পাচ্ছে না। ভারতের হাইকমিশনার প্রণয় বার্মা, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করছেন, নানা রকম ব্যবসা বাণিজ্যের আলাপ করছেন। ভারত থেকে বাংলাদেশ যতটা ডিজেল আমদানি করত তার চেয়ে দ্বিগুণ ডিজেলের সরবরাহের চাহিদা এরই মধ্যে বাংলাদেশ জানিয়েছে ভারতকে। ভারত বলছে যে তারা মিত্র দেশ হিসেবে বাংলাদেশের এই যে ডিজেল চাহিদা এবং মধ্যপ্রাচ্যের যে সংকট, তার ফলশ্রুতিতে যে জ্বালানি সংকট তৈরি হতে পারে, তাতে যাতে বাংলাদেশ না ভোগে তার ব্যবস্থা করতে ভারত তাকে এই পরিমাণ, দ্বিগুণ পরিমাণ ডিজেল সরবরাহের কথা ভাবছে। এসব ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা প্রণয় বার্মা আলাপ আলোচনা করে করতে পেরেছেন বটে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের যে ভিসা সমস্যার সংকটের সমাধান সেটাও তিনি করে উঠতে পারেন নাই। মানে যে 16টা ভিসা সেন্টার চালু ছিল 2024-এর 5ই আগস্টের আগে, এখন পর্যন্ত মাত্র 5টা চালু করা গেছে। এবং এই ঈদের আগেও ভারতের হাইকমিশনার প্রণয় বার্মা বলেছেন যে শুধুমাত্র ভিসা সেন্টার, ট্যুরিস্ট ভিসা চালু করতে যে পরিমাণ জনবলের নিরাপত্তা বাংলাদেশ সরকারকে দিতে হবে, হাইকমিশন, ভারতের ভিসা সেন্টারগুলোর হাইকমিশনগুলোর যে অবকাঠামোগত নিরাপত্তা দিতে হবে, সেগুলো নিয়ে সরকারের সঙ্গে এখনো আলাপ চলছে। দেখেন, মনে হয় যে ভারত ভিসা দিচ্ছে না, কিন্তু ভারতকে তার জনবল এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছ থেকে যে আশ্বাস পেতে হবে, যে নিরাপত্তা পেতে হবে, সেটা তার মানে ইউনূস সরকারের আমলে যেমন ভারত সরকার পায় নাই, এখনো তারেক রহমান সরকারের মাসখানেক পার হওয়ার পরেও, মাসের কিছু বেশি সময় পার হওয়ার পরেও সেটা এখন পর্যন্ত ভারত নিশ্চিত করতে পারে নাই। এই অবস্থায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুজন গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় মন্ত্রীর দেখা পেয়েছেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে।
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল দেখা করেছেন রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে। ভারত সরকার কতটা উদ্গ্রীব হয়ে উঠেছে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এবং আরো বেশি ব্যবসা বাণিজ্যের প্রসারে, যে রিয়াজ হামিদুল্লাহকে ভারত সরকার এই সাক্ষাৎ দিলেন যখন, মানে এই দুই মন্ত্রী যে সাক্ষাৎ দিলেন তারও কিন্তু 1 বছর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের হাই কমিশনার হিসেবে। কিন্তু এই বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রী পর্যায়ের কেউ ভারতে এই 1 বছর প্রায় সময় ধরে কিন্তু সাক্ষাৎ করেন নাই। তিনি এর আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সাক্ষাৎ পেয়েছিলেন বটে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিংবা এই যে শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সাক্ষাৎ, সেটা এ কারণেই ভীষণ তাৎপর্যপূর্ণ। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু এই বৈঠক শেষে বেরিয়ে আবার এক্স হ্যান্ডেলে নিজেই পোস্ট দিয়েছেন। পোস্ট দিয়ে বলেছেন যে দুদেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল এবং সে কারণে এই বৈঠক করা। এবং গোয়েলের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেছেন যে এই মন্ত্রীর যে এক্সেপশনাল উইজডম, যে অসাধারণ জ্ঞান, অসাধারণ আবেগ, প্যাশন এবং যে দূরদৃষ্টি আছে, সেটা দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে বড় ধরনের ভূমিকা রাখবে। ভারতের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের জামদানি বোনার যে টেকনিক, কৌশল, তা নিয়েও আলাপ হয়েছে বলেও, এই ঐতিহ্য নিয়ে আলাপ হয়েছে বলেও রিয়াজ হামিদুল্লাহ লিখেছেন। দুই দেশের মধ্যকার আলাপটা কি নিয়ে, এ বিষয়ে যখন ভারতের সংবাদ মাধ্যমে কিন্তু ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে, এই রাষ্ট্রদূতের সঙ্গে ভারতের দুই শীর্ষ মন্ত্রীর বৈঠক নিয়েই একটা বড় আলোড়ন ভারতের সংবাদ মাধ্যমে। কারণ ভারতের সংবাদ মাধ্যম, ভারতের সুশীল সমাজ, ভারতের রাজনৈতিক পক্ষগুলো অধীর আগ্রহে এই ভারত বাংলাদেশ সম্পর্ক আবার স্বাভাবিক হচ্ছে, সক্রিয় হচ্ছে, সে কারণে অপেক্ষা করছে এবং তাই যে কোনো ইঙ্গিতকে তারা গুরুত্বের সঙ্গে কাভার করছে, গুরুত্বের সঙ্গে আলোচনা করছে। ভারতের সংবাদ মাধ্যম বলছে যে মন্ত্রীদের সঙ্গে যে আলাপ, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাপটার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল, গুরুত্বপূর্ণ বিষয়, আলোচ্য বিষয় ছিল এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশের, তিনি ভারত সফরে কবে আসবেন এবং ভারতের পক্ষ থেকে আবারও আগ্রহ প্রকাশ করে বলা হয়েছে যে তিনি যেন এপ্রিলের মাঝামাঝি যখন একটা আঞ্চলিক সম্মেলনে ভারতে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আসবেন, তখন যেন তিনি একটা আনুষ্ঠানিক দিল্লি সফরও এর পাশাপাশি করে যান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম একটা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর ভারতে করাতে এবং খুব শিগগিরই এটা আয়োজনে গুরুত্বের সঙ্গে কাজ করছেন, বাংলাদেশের রাষ্ট্রদূতকে নিয়ে এসেও এই আলাপ করছেন। তার একটা কারণ, যখন এই প্রতিবেশী দেশ বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর প্রথম সফরটি মনে হচ্ছে না মোদিজির এমন আন্তরিক চিঠি পাওয়া সত্ত্বেও তারেক রহমান ভারতে করতে যাচ্ছেন, তখন ভারত অন্তত চাইছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রথম সফরটা ভারতে হোক এবং মোদী সরকার এই ইঙ্গিত ভারতের রাজনৈতিক পক্ষগুলোকে দিতে পারুক যে বাংলাদেশ ভারত সম্পর্ক, মৈত্রীর সম্পর্ক আবারও সক্রিয় হয়েছে এবং বাংলাদেশে ভারত বৈরী কোনো সরকার আর নাই, ভারতের সঙ্গে সক্রিয় কার্যকরী সম্পর্ক রাখতে আগ্রহী এমন একটা সরকার প্রতিষ্ঠায় ভারত সমর্থ হয়েছে। ভারতের সংবাদ মাধ্যমগুলো তাই লিখছে যে বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে এমনকি ইউনূস সরকারের আমলেও ভারতের যোগাযোগ অব্যাহত ছিল। গত নভেম্বরেও তিনি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে এসেছিলেন। যেটা আপনাদেরকে বারবার বলেছি, খলিলুর রহমানকে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র তারেক রহমানের মন্ত্রিসভায় রাখতে অনুরোধ করেছিলেন তাই নয়, ভারতও যেহেতু ইউনূস সরকারের আমলেও তার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে পেরেছে, ভারতেরও আগ্রহ ছিল খলিলুর রহমানকে এই মন্ত্রিসভায় রাখার। এবং ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির মতো
অনেকেই এখন লিখছেন যে ভারতের সঙ্গে একটা ভালো বোঝাপড়া আছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের, কারণ তিনি এমনকি ভারতের শীর্ষস্থানীয় যে বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি জেএনইউতে পড়ালেখা করেছেন। কাজে এই ভারতের সঙ্গে বা ভারতকে বোঝার যে তার সক্ষমতা, সেটাও ভারত বাংলাদেশ মৈত্রীর সম্পর্ক আবার কার্যকর করতে ভূমিকা রাখতে পারে বলে ভারত আশাবাদী। সব মিলিয়ে ভারত খুব দ্রুত তারেক রহমান সরকারের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল চায়। ভারত কিছুটা অস্থির, কারণ তারেক রহমানকে যে সহযোগিতা, যে সমর্থন দিয়ে তারা একটা বৈরী পরিবেশে নির্বাচিত হতে সহায়তা করে, তার দেশে ফেরাকে এক রকমের ফ্যাসিলিটেট করে তাকে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করতে ভূমিকা রেখেছে, তারেক রহমান নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী পদে বসবার পর সে স্বীকৃতি এখন পর্যন্ত ভারত সরকার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের কূটনীতিকরা কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাননি বটে। কাজেই ভারত সরকার সেই গ্রিন সিগন্যালটা খুব দ্রুত নিশ্চিত করতেই দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ দিয়েছেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরটা খুব দ্রুত নিশ্চিত করতে একটা সুস্পষ্ট বার্তা দিয়েছেন বটে।